সবাইকে ঈদের শুভেচ্ছা। নিটোল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণ আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ। তিনজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। আমরা তিনজনকেই সংবাদ সম্প্রসারণে স্বাগত জানাই, অবশ্যই ঈদের শুভেচ্ছা জানিয়ে। ডক্টর আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে ঈদের দিনেও আসলে মৃতের সংখ্যা 173 জনের মৃতের খবর আমরা পেয়েছি এবং শনাক্তের হারটা কিন্তু বেড়ে গেছে। আজকে শনাক্ত 7614 জন, যদিও কিন্তু টেস্টের সংখ্যা কম। সে অর্থে আমরা যে গত 2 সপ্তাহের একটা কঠোর বিধিনিষেধ করলাম, সেটির প্রভাবটা কিন্তু এখনো পাওয়া শুরু হয়নি। আপনি কি বলবেন? না, ধন্যবাদ আপনাকে। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার সঙ্গে দুইজন বিশিষ্ট আলোচক আছেন, অলরেডি আপনারা জানতে পেরেছেন তাদের সম্পর্কে। তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি এবং ডিবিসির দর্শক শ্রোতাদেরকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি। তো যেটা বললেন আপনি, হ্যাঁ, আমাদের কিন্তু এখনো আমাদের কোনো স্বস্তি দেওয়ার মতো কোনো খবর তো দেখছি না। মৃত্যুর মিছিল তো কমছে না তেমন, যদিও গত কয়েকটা দিন 200-র উপরে ছিল। আজকে কিছুটা কমলেও এটা কিন্তু মোটেই সত্য। এখনো 3 অঙ্কের মধ্যেই কিন্তু মৃত্যুর মিছিল রয়ে গেছে এবং সংক্রমণের হারও কিন্তু কম না, একবারে 30-এর উপরে চলে গেছে। সুতরাং টোটাল সংখ্যা যা আসলে কমে নাই, তেমন টোটাল হারও কমে নাই এবং মৃত্যুও কিন্তু কমে নাই। ইভেন তো টোটাল মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই যাচ্ছে এবং গত কয়েকদিনের মধ্যে কিন্তু মৃত্যুর সংখ্যাটা বেশি বেশি বেড়েছে। এখনো আজকে ঈদের দিন আমি বিভিন্ন হাসপাতালের খবর নিলাম, হাসপাতাল কিন্তু রুগীতে এখনো শৈলা, প্রচুর রুগী ভর্তি, আইসিইউ বেড নাই। অক্সিজেনের ক্রাইসিস যদিও এতটা হয় নাই, যদিও বা শহরে হয়তো অতটা ক্রাইসিস নাই, কিন্তু গ্রামের অবস্থা কিন্তু মোটেই স্বস্তিদায়ক বলে মনে হচ্ছে না। প্রচুর মৃত্যুর খবর পেলাম, আজও অনেকগুলো খবর পেয়েছে এবং তারা মারা যাচ্ছে। অনেকেও দেন, যদিও বড় বড় শহরে ট্রিটমেন্ট গুলো হয়তো মোটামুটি হচ্ছে, গ্রামে কিন্তু ট্রিটমেন্টের একটা সীমাবদ্ধতা আছে জানেন। সেখানে হয়তো উপজেলা লেভেলের ছোট্ট হাসপাতাল, অল্প বেড, অক্সিজেনের স্বল্পতা এবং এখনো কিন্তু জনবলের সংকল্পটা কিন্তু রয়ে গেছে। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান এগুলো কিন্তু কম রয়ে গেছে। সুতরাং স্বস্তির মতো খবর তো বলতে পারছি না। আর যে কথাটা আপনি বললেন যে 2 সপ্তাহ আমরা লকডাউন করলাম, এর কিন্তু সুফল এখনো বোঝা যাচ্ছে না। আসলে সুফল এই সপ্তাহটাই আমি মনে করছিলাম যে হয়তো বোঝা যাবে, কারণ 7 দিনের মধ্যে পরে বোঝা যায় আর কি। আমি মনে করি যে এখনো সুফল হয়তো আমরা হবো, কিন্তু ব্যাপারটা হলো এই ঈদ উৎসবের নামে বা ঈদ আনন্দের নামে যে হারে মানুষ লক্ষ লক্ষ লোক ঠেলা ঠেলি করে গাড়িতে বলেন, লঞ্চে বলেন বা অন্য যে কোনো যানবাহনে যেভাবে বাড়ি চলে যাচ্ছে, এবং সবচেয়ে যেটা ডেঞ্জারাস মনে হয়েছে, মানুষ তো একদম ভয় পায় না। স্বাস্থ্যবিধির মেজরিটি, সবার দোষ দিব না, তারপরেও বলবো অধিকাংশ লোক স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কোনো তোয়াক্কাই করছে না। শুধু তাই নাই যে ঈদ শুধু যাত্রা, তা তো না। আপনি যদি গরুর হাট দেখেন, দেখবেন লোকে লোকারণ্য, কেউ স্বাস্থ্যবিধি মানছে না, ক্রেতা বিক্রেতা কেউ মানছে না, ইভেন জবাই। আমরা একটা তো বারবার বলছিলাম যে হাটগুলো যেন দূরে দূরে বসে দূরত্ব মেনটেন করে চলে, স্বাস্থ্যবিধি মানা হয়। বাস্তবে কিন্তু অনেকেই মানছে না। আমি শহরেও আজকেও দেখছি, যদি আমরা বারবার বলছি, রাস্তাঘাটে যেখানে যেন কোনো পশু যেন বিক্রি না হয়, বিক্রি কিন্তু হয়ে গেছে এবং জবাই কিন্তু রাস্তা বন্ধ করে সেখানে কিন্তু মানুষ জবাই করছে, এরকম ঘটনাও কিন্তু ঘটে গেছে। এখন জনগণ যদি একেবারেই অসচেতন হয়, খামখেয়ালি ভাব করে, ড্যাম কেয়ার ভাব করে, একেবারেই স্বাস্থ্যবিধি মানবে না, অন্তত বারবার বলছি আমরা, আপনার সবাই যেন অন্তত মাস্ক পরে, মাস্ক একটা ফার্স্ট ভ্যাকসিন, এটা অল্টারনেটিভ টু ভ্যাকসিন, এটা কিন্তু অনেক প্রোটেকশন দিয়ে আমাদের করোনা থেকে বাঁচাবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এখনো অনেকেই মাস্ক ঠিকমতো পরে না। আবার অনেককে দেখলাম, ইভেন মিডিয়াতেও তো দেখলাম, ওই থুতনির নিচে মাস্ক পরা, মাস্কটা প্রপারলি ব্যবহার করছে না। এগুলো কিন্তু সংক্রমণের ঝুঁকিটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এইভাবে যদি চলতেই থাকে, আরেকটা পয়েন্ট আমি বলি, আমরা কিন্তু গতবার বলছিলাম, আমরা কিন্তু 3টা ঈদ পেলাম, এটা 4র্থ ঈদ। গত ঈদের সঙ্গে কিন্তু বলছিলাম জনগণকে, মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে, ভালোভাবে, অত্যন্ত বিনয়ের সাথে বলছিলেন, আপনারা যে যেখানে আছেন ওখানে ঈদ করেন, বাড়ি যাবেন না। আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি ভালো থাকি, প্রয়োজনে আগামীবার আরো সুন্দরভাবে, আরো জাঁকজমকভাবে, আরো আনন্দময় পরিবেশে আমরা ঈদ করবো। মানুষ কিন্তু মানে নাই। আপনি দেখেন, এবার তো শহর থেকে হয়তো ভাইরাস গ্রামের মধ্যে কে ছিল আমরা জানি না, বহন করে নিয়ে গেছে। এবার চিত্র কিন্তু ভিন্ন। গ্রামে কিন্তু প্রচুর রোগী সংক্রমণ বেশি বেড়ে যাচ্ছে। আমি তোমার এই লোকগুলো আবার ফেরত আসবে, এই গ্রাম থেকে ভাইরাস নিয়ে আবার শহরে আসবে, আবার এই যে আসা যাওয়া চলাফেরা,
এতে কিন্তু আমার মনে হয় সংক্রমণের ঝুঁকি হয়তো আরো বাড়তেও আরো পারে, আগামী কয়েকদিনের মধ্যে দেখা যাবে। জি, আরো বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। জহিরুল ইসলাম, একটা জিনিস মানে জহিরুল আলম, আমি আপনার কাছে আসি। ডক্টর আব্দুল্লাহ যেটা বললেন যে মানুষ তো শুনছে না, মানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছে স্বাস্থ্যবিধি মানুন, ঢাকা ছেড়ে যাবেন না, ঢাকাতে ঢুকবেন না, অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু মানুষ তো শোনে না, স্বাস্থ্যবিধি মানে না। শোনাতে হলে আর কি করতে হবে? এটার ব্যাপারে কিন্তু আমি পুরোপুরি একমত হতে পারছি না। কারণ আমরা যদি ওভারঅল যে আমাদের যে পলিসি, যে ব্যবস্থাপনা এবং আমার যে নীতি আমরা গ্রহণ করেছি, সেই নীতির মধ্যে যদি থাকে করোনা বান্ধবতা, মানে করোনা ফ্রেন্ডলি পলিসি যদি আমরা গ্রহণ করি, অনেকটা সেটারই আমরা প্রতিফলন দেখেছি এই যে ঈদের সময় যে শিথিল করা হয়েছে। শিথিল করার কারণে আমরা সব কিছুই তো খুলে দেওয়া হয়েছে। তো খুলে যদি দেওয়া হয়, আপনি যদি বাজারে ক্যাটল বিক্রি করতে থাকেন, গবাদি পশু বিক্রি করেন, তাহলে সেই গবাদি পশু কোনো না কোনো খোলা জায়গায় সেটা জবাই হবে, এবং সেটার ব্যবস্থাপনাগত এবং এখানে যে মানুষজনের ইনভলভমেন্ট, সেই ইনভলভমেন্টটা তো করোনার জন্য, সংক্রমণের জন্য অবশ্যই একটা পরিবেশ রচনা করেছি আমরা। তারপরে আমরা সবকিছু খুলে দিয়েছি, গণপরিবহন খুলে দিয়েছি। এখন কথা হচ্ছে যে এটা আমরা খুলে দিলাম কেন, সেটা অন্য বিতর্ক। জীবিকার কথা বলা হচ্ছে বারবার, অবশ্যই জীবিকার প্রয়োজনে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা মুখে একটা বলছি, কিন্তু কাজে আমাদের প্রয়োগের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন দেখছি। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি সবকিছু খুলে দিবেন, সবাইকে মুভ করতে দিবেন, যার যার স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে, তখন সেখানে করোনা সংক্রমণ বাড়বে। এটাই তো বাস্তবতা, এবং সেটা বাড়ছে, এবং আজকে 30% বেশি সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন একটা প্রকৃতির সহায়তার উপরে আছি। এই সপ্তাহটি খুলে দেওয়ার পরে আমরা আগামীকালের থেকে আমরা হয়তো এটার শাটডাউনের পথ নেব, সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরপরে হয়তো আমরা একটা সুফল যদি পাই, সেটা দেখার বিষয়। কিন্তু 1.5-2 সপ্তাহে আমরা যা দেখেছি, সেটা কিন্তু করোনার সংক্রমণ কমানোর জন্য সহায়ক কোনো পরিবেশ আমি মনে করি না ছিল। সুতরাং এটা আশা করা যায় না যে সামনের দিনে আমরা করোনার সংক্রমণ বলে সংখ্যা কমবে, বরঞ্চ এটা বাড়ার জন্য যা যা করণীয়, যা যা করার, সেটাই কিন্তু আমরা করেছিলাম দিনগুলো। জি, অবশ্যই। ফরিদা ইয়াসমিন, আমি আপনার কাছে জানতে চাই, আসলে 14 দিনের একটা বিধিনিষেধ হলো, আবার হঠাৎ করে 8 দিন খুলে দেওয়া হলো, আবার যখন আগামী শুক্রবার থেকে বিধিনিষেধ শুরু হবে, তাহলে 8 দিনে 14 দিনে যা কমার কথা ছিল, সেই 8 দিনে আরো বাড়লো কিন্তু। আপনাকে ধন্যবাদ, এবং আপনাকে, আমার সঙ্গে যারা আলোচক আছেন সবাইকে, ডিবিসি দর্শক শ্রোতা সবাইকে ঈদ মোবারক। যেটি বলছিলেন যে 14 দিনের লকডাউন পরে আবার কয়েকদিন কিন্তু খুলে দেওয়া হলো, তাহলে আমরা সুফলটা কি পেয়েছি কিনা? এখন ঈদের যে অবস্থা, ঈদের সময়ে বা সবাই যেভাবে বাড়িতে গেল বা অনেকে ঢাকায় ফিরে আসলো, এই সুফলটা আমরা এখন তো প্রশ্নই আসে না। এখন আগামী 14 দিন যে লকডাউন, 5ই আগস্ট পর্যন্ত লকডাউন করা হয়েছে, এরপরে হয়তো একটা রেজাল্ট পাওয়া যেতে পারে। তো যেটা মানে বাস্তবতা, আমাদের এই ঈদ, মুসলমানদের এই যে কোরবানি, এটাকেও অস্বীকার করা যায় না। ঈদে যে মুসলমানরা কোরবানি দিবেন, তারা তাদের বাড়িতে যাবেন, আত্মীয় স্বজন একসঙ্গে ঈদ করবেন, সেটাকেও কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এই কারণে হয়তো কয়েকদিনের একটা শৈথিল্য ছিল, যে একটু খোলামেলা সবাই আসা যাওয়া করতে পেরেছে। এটা আমরা ঠিক বাস্তবতাকে আমরা অ্যাভয়েড করতে পারছি না। তো এখন আমাদের যে সামনে 14 দিন আমাদেরকে দেখতে হবে কঠোর লকডাউন যেটা বলা হয়েছে, সেটা সত্যিকারের কঠোর থাকে কিনা। কারণ আমরা কিন্তু বলছি কঠোর লকডাউন, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। যদি লকডাউনই হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু লকডাউনই হয়। আবার আমাদের দেশে লকডাউনের একটা অসুবিধাও আছে, যে যাদের লকডাউনের কারণে ঘরে বন্দি থাকতে হচ্ছে, তাদের বাড়িতে পর্যাপ্ত খাবার আছে কিনা, এই বিষয়টাও যেমন দেখার। তো আমি বলবো যে যেহেতু ঈদের এই ছুটির কারণে অনেকে মানে বাড়িতে চলে গেছে, এই কয়দিন হয়তো খাবার নিয়ে যে একটা চিন্তা, যে এটা হয়তো হবে না, কারণ গ্রামে খেতে পারে, কিন্তু শহরে যারা গ্রাম থেকে শহরে আসে কাজের সন্ধানে, যারা দিন খায়, যারা রিক্সা চালায়, তাদের জন্য যে কঠিন অবস্থা, গ্রামে গেলে কিন্তু তাদের হয়তো অতটা কঠোর মানে কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে না বা হয় না। এজন্য বলবো যে এই আগামী 5ই আগস্টের পরে হয়তো আমরা একটা সুফল পেতে পারি। এখন আমরা কি দেখছি যে
আজকে ঈদের দিনেও কিন্তু 173 জন মানুষ মারা গেছেন জি এবং সংক্রমণের হার কিন্তু বেড়েই গেছে। এর আগে গত কয়েকদিন কিন্তু মানে প্রায় প্রতিদিনই 200-র উপরে কিন্তু ছিল মৃত্যু হার। তো আজকের যে সংখ্যাটা আমাদের একটু আশান্বিত করে যে একটু কমছে হয়তো। এরপরে আমরা হয়তো দেখবো যে যদি আমি বলবো আবারও এখানে যদি কথাটা বলতে চাই, যদি 5ই আগস্ট পর্যন্ত যে লকডাউনের কথা বলা হয়েছে, কেউ আসবে না কিংবা কেউ বাইরে যাবে না, যদি সেটা কঠোরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে একটা হয়তো সুফল একটা পাওয়া যেতে সুফল পারে। পাওয়া যাবে যে আরেকটি কথা এখানে এই বলতে হয় যে কোরবানির যে যেটা আমাদের আব্দুল্লাহ ভাই বলছিলেন যে রাস্তাঘাটে যে কোরবানি দেওয়া হয়েছে, আমরা জানি যে 365টি এলাকা কিন্তু সিটি কর্পোরেশন 2 সিটি কর্পোরেশন মিলে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে সেখানে পশু কোরবানি দেওয়া হবে, কিন্তু ওই জায়গাগুলো পুরাই ফাঁকা ছিল। দুই একজন হয়তো গিয়েছে, কিন্তু সবাই যার যার বাড়ির সামনে কিংবা রাস্তায় কিংবা ড্রেনের পাশে পশু কোরবানি দিয়েছে। জি তো আমি কথাটা হলো যে ফরিদ ইয়াসমিনের কথা সরকার সূত্র ধরে আমি ডাক্তার আব্দুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই, ফরিদ ইয়াসমিন যেটা বললেন যে এটা আসলে প্রতিবারই নির্ধারণ করে দেওয়া হয় সিটি কর্পোরেশন, কোনোবারই মানা হয় না, প্রতি বছরই এটি ভঙ্গ হয়, এবার তো আরও ভঙ্গ হয়েছে, মানে সেই জায়গাগুলোতে একদমই যাওয়া হয় না। তাহলে এইসব নিয়মকানুন দিয়ে লাভটাকে, যদি নিয়ম পালনই করাতে না পারে সিটি কর্পোরেশন, তাহলে এভাবে রাস্তার মধ্যে ফ্ল্যাটের নিচে পার্কিংয়ের মধ্যে এভাবে যখন কোরবানি দেওয়া হয়, সেটার বিপদটা তো আগামী কয়েকদিন বইতে হবে মানুষকে। না, ঠিকই বলছেন, যেটা আমরা তো দেখছি, আমি একটু যে কোনো কারণেই হোক বা প্রয়োজনেই বা কাজের জন্য আমি বের হয়েছি, আমি দেখছি এটা আসলে তো আমাদের যুগ যুগ ধরে চলে আসছে। এই ট্রেডিশনটা তো আসলে একে তো বন্ধ করা যাচ্ছে না, ভাঙা যাচ্ছে না। তবে তার আগে আমি একটা কথা আপনাকে বলতে চাচ্ছি, এটা এক্সট্রা কথা, সেটা হলো এই যে আবার শুক্রবার থেকে লকডাউন দেবেন, আপনি দেখবেন লক্ষ লক্ষ লোক কিন্তু বাড়ি চলে গেছে, কষ্ট করে গেছে অনেকেই। হয়তো গত ঈদের চেয়ে একটু কম ছিল, গত ঈদের তো আবার যান, ওই যে দূরপাল্লার যান বন্ধ ছিল, তো দূর যাত্রা কিন্তু বন্ধ ছিল না। এবার যানগুলো খুলে দেওয়াতে হয়তো কিছুটা সহজ হয়েছে, এই লোকগুলো তো আবার চলে আসবে। এই যে আসা যাওয়াতে সংক্রমণ তো আরো বাড়বেই। আমার মনে হয়, আমি একটা প্রস্তাব রাখছি, তাহলে এটা কাজ করুক, যারা বাড়ি চলে গেছে তাদেরকে বলে দেওয়া হোক, যারা আপনার কোয়ারেন্টাইনে বাড়িতে থাকেন, 14 দিন আপনার ঘরেই থাকেন, তাদের ফেরত এসে লাভটা কি? তারা তো গ্রাম থেকে ভাইরাস নিয়ে আবার শহরে চলে আসবে, আবার তো ছড়ায় দিবে। এই যে আসা যাওয়ার দরকার ছিল কি? তাহলে সরকার একটা ঘোষণা দিতে পারে, যারা তারা কোনো কথা না শুনে বাড়ি চলে গেছে, তারা বাড়িতে গিয়ে কোয়ারেন্টাইনে থাকুক, যে 5 তারিখ পর্যন্ত লকডাউন, তাহলে তাহলে ঘরেই থাকুক, এসে লাভ কি? এখন যদি কিছু অফিস খোলা থাকে, কিছু ইন্ডাস্ট্রি খোলা থাকে, তাহলে তো তারা আসবে চাকরি বাঁচাতে বা যান বাঁচাতে, তাহলে তো আসা যায় সংক্রমণ বাড়বে। অথবা আরেকটা প্রপোজাল আমি রাখতেছি, মানুষ কিন্তু অনেক কষ্ট করে গেছে, আবার কিন্তু কষ্ট করে আসতে হবে, তাহলে এই শুক্রবারে না হয়ে আরো 3-4 দিন বোধহয় লকডাউনটা পিছানো যেতে পারে, যাতে তারা কষ্ট করে গেছে আবার কষ্ট একটু কম করে বা কষ্টটা না করে যেন আবার ফিরতে পারে। এই যে 23 তারিখে আবার আসবে শুক্রবার থেকে, আবার দেখবেন হই হুল্লোড় করে ভিড় ঠেলাঠেলি করে একেবারে বাসে বা লঞ্চে যে যেভাবে পারে সেভাবে চলে আসবে, এতে সংক্রমণের ঝুঁকি আমার মনে হয় বাড়বে আর কি। সুতরাং প্রশাসনকে আমি অনুরোধ করবো, যদি আপনারা সত্যি সত্যিই লকডাউন দিতে চান, আর বারবার বলছে কঠোর থেকে আরো কঠোরতর হবে, তাহলে এই 23 তারিখে যারা বাইরে গেছে তাদের বলেন যে আপনারা কেউ আসবেন না, বাড়িতে থাকেন, কোয়ারেন্টাইন 5 তারিখ পারুক, তারপরে আসেন। আরেকটা কথা আমি বলে রাখি, যেটা ফরিদা আবার কিন্তু বলছে অলরেডি, যারা নিম্ন আয়ের লোক, গরিব লোক, এক বেলার খাওয়ার মানে সঞ্চিত খাওয়াও নাই, না খেয়ে থাকবে, পরিবার পরিজন আছে, তাদের এই কয়েকদিনের যে কয়েকদিন লকডাউন দেবে, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, ন্যূনতম চাহিদা যেন পূরণ করা হয়। চাউল ডাউল থেকে যা যা দরকার সব যদি আপনি না দেন, তাহলে সে না খেয়ে কিন্তু মরবে, অথবা সে তার পেটের দায়ে ক্ষুধার জ্বালায় সে কিন্তু ঠিকই রাস্তায় বেরোবে, লকডাউন টাউন কিচ্ছু মানবে না। বাস্তবে কিন্তু আমরা গত লকডাউনে তাই দেখছি, মানুষ আমরা আশা করতে চাই অধ্যাপক এটি আব্দুল্লাহ, আমরা আশা করি যে আপনি যে দাবিগুলো করেছেন সেগুলো নিশ্চয়ই সরকারের মাথায় আছে, সরকার নিশ্চয়ই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে খুব শিগগিরই, আমরা আশা করতে পারি। ডাক্তার আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন। আর ফরিদা ইয়াসমিন এবং জহিরুল আলম আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে আবার একটা বিরতি নিয়ে এসে। নিটোল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি, দর্শক সামনে বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটা নির্মিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম, দুজনকে আবারও স্বাগত। জহিরুল আলম, আজকে পবিত্র ঈদ উদযাপিত হচ্ছে এখনও বলতে পারি আমরা, কারণ এখনও পর্যন্ত ঈদ হচ্ছে এবং আগামী দুদিনও অনেকেই পশু কোরবানি দেবেন। কোরবানির যে কথাগুলো ফরিদা ইয়াসমিন বলেছেন, এর আগে ডাক্তার এবিএম আবদুল্লাহ বলে গেছেন যে আসলে কোনো বিধিনিষেধ তো তাদেরকে মানানো যায়নি। আপনি দেখেছেন মসজিদে যে নামাজগুলো পড়া হয়েছে সেখানে
সেখানে বিধিনিষেধের অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু গায়ে গায়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, বিভিন্ন জায়গায় গায়ে গায়ে একসঙ্গে হয়ে কোরবানি দিয়েছেন, সেখানে বিধিনিষেধ মানার তো প্রশ্নই ওঠে না। আর হাটের অবস্থা তো বাদে দিলাম, তারপরেও কিভাবে আমরা আশা করি করোনার সংক্রমণ রোধ হবে? জি, আসলে প্রসঙ্গ ধর্মীয় স্পর্শকাতরতা আছে আলোচনার ক্ষেত্রে, কিন্তু এটা পরিষ্কার করে বলতে চাই যে আপনি যখন একটা এমার্জেন্সি হয়, যখন আপনি একটা সংকটে পড়েন, তখন আমরা কিন্তু বিভিন্ন দেশকে দেখেছি, তাদের কাছ থেকে আমরা কিছুটা লেসন নিতে পারতাম। যেমন সৌদি আরবিয়াতে যেভাবে হজ পালন করা হলো, এই বছরও যথেষ্ট নিয়ন্ত্রিত ভাবে হজ আনুষ্ঠানিকতা, পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 60,000 মুসল্লিকে সেখানে হজ করতে দেওয়া হয়েছে। তো সেখানে কি আপনার ধর্মীয় অনুভূতি জড়িত নয়? অবশ্যই আছে। এখানে আমি একটু ধরিয়ে দিই, জহিরুল আলম, আমি আরেকটু ধরিয়ে দিই। মালয়েশিয়ার একটি খবর আছে, মালয়েশিয়াতে মসজিদের বাইরে নামাজ পড়ার কারণে 49 জনকে আটক করা হচ্ছে, তার মধ্যে 48 জন বাংলাদেশি, যারা নিয়ম ভঙ্গ করেছেন এবং তাদেরকে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। এই যে আপনি খবরটি বললেন, কিন্তু আপনার শিরোনামই আপনি আলোচনা করেছেন, খবরটি তুলে ধরেছেন, এটি অত্যন্ত দুঃখজনক। আসলে আমার মনে হয় যে এই যে আমরা সরকারের ব্যবস্থাপনাগত বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দুর্বলতা নিয়ে কথা বলি, একই সঙ্গে এটা অস্বীকার করার উপায় নেই যে আমাদের মধ্যেও নিয়ম মানার প্রবণতা একেবারেই কম, এবং আমরা এই বিষয়গুলোকে এত তাচ্ছিল্যের সঙ্গে, এত অনীহার সঙ্গে এবং এত উদাসীনতার সঙ্গে দেখি যে যেটার পরিণতি এবং যেটার মানে ফলাফল আমরা কিন্তু এখন চোখের সামনে পাচ্ছি। এখন নামাজের কথা আলাদা করে বললে হয়তো ধর্মীয় ভাবে বিষয়টি আলোচনা চলে আসবে, কিন্তু নিশ্চয়ই এখানেও একটা কিন্তু বাধ্যবাধকতা থাকা দরকার ছিল, এবং সেটা দেওয়া হয়েছে, মুখে মুখে বলা হয়েছে। যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মুখে মুখে কাগজে কলমে অনেক কিছু বলা হচ্ছে, এনফোর্সমেন্টের ক্ষেত্রে এর কত শতাংশ বাস্তবায়ন করা হচ্ছে, কার্যকর করা হচ্ছে, সেটাই বড় প্রশ্ন। কোনো জায়গাতে জীবনের কোনো অংশেই আমরা বাস্তবায়ন বা কার্যকর করার ক্ষেত্রে তেমন কোনো সিরিয়াসনেস কিন্তু আসলে দেখতে পাইনি, কোনো ক্ষেত্রেই না। সেটা আপনার আজকে পবিত্র ঈদুল আজহার নামাজ থেকে শুরু করে, কোরবানি করা থেকে শুরু করে, চলাচল থেকে শুরু করে, শপিং থেকে শুরু করে, জীবনের কোন অংশে আমরা আমাদের যে স্বাস্থ্যবিধির কথা আমরা বলছি সেটা কার্যকর হয়েছে, অথবা মানুষ হিসাবে, জনগণ হিসাবে আমরা সেটা সিরিয়াসলি গ্রহণ করেছি এবং সেটা অনুসরণ করার চেষ্টা করেছি? কোনো অংশেই আমরা সেটা কিন্তু করতে পারিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ফরিদা ইয়াসমিন, আপনার বিশ্লেষণ শুনতে চাই। জি, ঈদের যে ওই প্রসঙ্গে বলছি যে কোরবানির 365টি এলাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তো আমাদের এখানে অনেকগুলো নিয়ম নীতি তারা গ্রহণ করে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে শৈথিল্য দেখা যায়। এই এলাকাগুলি কি সমস্ত মানুষকে জেনেছিল যে কোথায় কোথায় এই পশুগুলি কোরবানি দেওয়া যাবে, এলাকাটা কোথায় নির্ধারণ করা আছে? আমি ব্যক্তিগতভাবে ঢাকা উত্তরের মেয়রের সঙ্গে বলেছিলাম যে আপনারা এলাকায় মাইকিং করে বলেন যে কেউ বাড়ির সামনে কিংবা রাস্তায় কোথাও কোনো কোরবানি দেওয়া মানে দিবেন না, দেওয়া যাবে না, এই জায়গায় নির্ধারণ করা আছে, সেখানে আপনাকে পশু কোরবানি দিতে হবে। এই যে মাইকিং করে বিভিন্নভাবে হয়তো একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে বা ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু জনগণকে ডোর টু ডোর গিয়ে জনগণকে বোঝানো যে এখন বিশেষ করে এটা একটা যুদ্ধাবস্থা চলছে, এই মহামারীর কালে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। আমরা জানি যে ধর্মীয় অনুভূতির বিষয় আছে, যেটি জহিরুল বলছিলেন, যে ধর্মীয় অনুভূতির পাশে কিছু কিছু সময় তো আমাদেরকে সেই পরিস্থিতিটা বিবেচনায় আনতে হয়। মালয়েশিয়ার কথা যেটা বলছেন, মালয়েশিয়া কিন্তু মুসলিম প্রধান দেশ, সেখানে মসজিদের বাইরে নামাজ পড়ার জন্য যে গ্রেপ্তার করা হয়েছে সেখানে 48 জন আছে, কারণ 48 জন বাংলাদেশি। এই যে সেটা ল ইজ ল, কারণ মালয়েশিয়া কিন্তু একটি আইনের শাসন আছে, এই জন্য তারা কিন্তু কঠোরভাবে এটি বাস্তবায়ন করেছে যে এখানে যারা আইন ভঙ্গ করেছে তাদেরকে মানে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, সেটাও তাকে বলা হচ্ছে। কিন্তু এই যে আমাদের বাঙালিদের মধ্যে একটা প্রবণতা আছে আইন না মানার, এটা আপনি দেখেন যে দেশের বাইরে গিয়েও তারা সেই কাজটি করেছে, কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত কে হলো? এই ব্যক্তিগতভাবে তারা হয়েছে, তাদের পরিবার হয়েছে, দেশ হয়েছে, বাংলাদেশ হয়েছে। তো এখন প্রত্যেকটা মানুষের নিজের সচেতনতাটা যেমন দরকার, এবং কতগুলো যখন পরিকল্পনা নেওয়া হয় সেগুলো বাস্তবায়নও সরকারকে করতে হবে। আমি এটা আমার দেশের বেলায় বলছি যে আমরা এই যে লকডাউন গুলো ঘোষণা করা হয়, কয়েকদিন দেখা যায় যে লকডাউন, মাঝখানে বলা হলো যে গার্মেন্টস বন্ধ, কিছুদিন পর বলা হলো গার্মেন্টস খুলে দেওয়া হলো, মানে অনুরোধের পরিপ্রেক্ষিতে গার্মেন্টস খুলে দেওয়া হলো।
তো আবার এখন 5ই আগস্ট পর্যন্ত সবকিছু বন্ধ বলা হচ্ছে, জানি না হুট করে যদি বলা হয় যে গার্মেন্টস খুলে দেওয়া হবে, ইতিমধ্যে তারা দরদাম চলছে, গার্মেন্টস খুলে দেওয়ার জন্য দাবি উঠেছে, হ্যাঁ বারবার চেষ্টা সরকারের কাছে করছে, দাবি করা সেটাই হচ্ছে। তারা চেষ্টা করছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এগুলো পরিকল্পনা মাফিক হওয়া উচিত, প্রতিটি 6 মাসের কি 1 বছর একটা পরিকল্পনা নিয়ে যে এইভাবে এভাবে চলবে। যেমন উন্নত দেশগুলো, আমেরিকার কথা আমরা জানি যে তারা 1 বছর বলছে লকডাউনে থাকতে হবে, ঘরে থাকতে হবে, ভ্যাকসিন নিতে হবে, এরপরে সবকিছু ওপেন। এখন তো তারা সবকিছু খুলে দিয়েছে, ইভেন ক্লাব বার গুলোও খোলা, তারা পার্টি করছে, কিন্তু 1 বছর তারা কষ্ট করে ঘরে ছিল, কিন্তু প্রত্যেকে লকডাউনে ছিল। তো এখন আমাদের কিন্তু সেই পরিকল্পনাগুলো নাই। আমরা হয়তো 7 দিনের একটা লকডাউন ঘোষণা করলাম, মাঝখানে 3 দিন আছে, 3 দিন পরে আবার শিথিল, আবার এই। তো এই বিষয়গুলো আমাদের, এবং কাকে কাকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দিতে হবে, কারণ এখন ভ্যাকসিন এর বাইরে কিন্তু আমাদের কিছু করার নাই। এর আগে ভ্যাকসিন যতক্ষণ না পাওয়া যাবে সবার, আমি বলবো যে 99% বা 90% না হওয়া পর্যন্ত প্রত্যেকের মাস্ক পরতে হবে। এই ব্যাপারে কঠোর নিয়ম নীতি করতে হবে যে মাস্ক ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। মানে এই যে আমরা কিন্তু বলছি যে মাস্ক পরতে হবে, ঘোষণা দিচ্ছি, আমরা কিন্তু দেখছি যে রাস্তায় কেউ মাস্ক পরছে না। এবং এই যে পশুর হাটগুলো যেভাবে খোলা ছিল, যেভাবে পশু বেচা কেনা হয়েছে, যেটি জহুরুল আলম বলছিলেন যে সৌদি আরবে যেমন হজের ব্যাপারে একটু সীমিত করে দেওয়া হচ্ছে, আমাদের এখানে সেটা করতে পারতো, কিন্তু আমরা জানি যে সেইভাবে হয়নি। এবং মসজিদেও কিন্তু অনেক মানে যারা নামাজ পড়েছে তারা হয়তো স্বাস্থ্যবিধি কতটা মেনেছে সেটা প্রশ্ন সাপেক্ষ। জি, তো এই প্রত্যেকটা জিনিসই একটা নিয়মের মধ্যে আসতে হবে। শুধু টিকা নিলে মাস্ক না পরলে চলবে না, টিকা নিলেও মাস্ক নিতে হবে, সেটাই আরেকটা বলা বিষয় আমি হচ্ছে। বলতে চাই যে ডিসেন্ট্রালাইজেশন, সবাই কেন এই ঢাকামুখী হবে? এবং দেখেন আপনি যখন ঈদ আসে তখন এটা একটা বড় আলোচনার বিষয় যে ডিসেন্ট্রালাইজেশন নিয়ে সারা বছর কথা হচ্ছে, অনেক বছর ধরে কথা হচ্ছে। এটি আসলে কোনো সিদ্ধান্তে সরকার তো পৌঁছতে পারেনি, কবে পৌঁছতে পারবে সেটার কোনো সমাধান পাওয়া যাবে কিনা জানি না। একটা বিরতি নিয়ে আবারও ফিরছি আপনাদের কাছে, একটু থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, নিটোল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণ আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটোল টাটার বিরতি সংবাদ সম্প্রসারণের সাথে আছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। আবারও স্বাগত দুজনকে। জহিরুল আলম, আজকে স্বাভাবিকভাবেই কোরবানির পরে চামড়ার বিক্রির একটি হিড়িক পড়ে যায় এবং চামড়ার দাম না পাওয়ার অভিযোগ ফরিয়াদের আছে, 3 বছর ধরে আছে, কিন্তু ফরিয়ার সংখ্যা কিন্তু কমেনি। পাশাপাশি একটা জিনিস আপনাকে সূত্র ধরিয়ে দিই যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যে সবসময় বাজারটা বসে, হঠাৎ করে আজকে দুপুরে পুলিশ বলল যে বাজারটা বসতে পারবে না, উঠিয়ে দেওয়া হবে, কিন্তু তাদের কোনো তৎপরতা নেই। এটিও এক ধরনের অব্যবস্থাপনা। নিশ্চয়ই, আসলে এটিও আমরা নানা দুর্ভাগ্যের কথা বলছি পরিস্থিতি। এখানে চামড়ার একটা নির্দিষ্ট দর ঠিক করে দেওয়া হয়েছে, আপনি উল্লেখ করেছেন, কমার্স মিনিস্ট্রি থেকে এটা বলা হয়েছে। অর্থাৎ কি এমন পরিস্থিতি হলো যে চামড়ার দর অর্ধেকেরও নিচে নেমে গেল, এবং এটার একটা সামগ্রিক একটা প্রভাব পড়ে, কিন্তু তাদের স্বার্থে চামড়ার দর নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু কম নির্ধারণ করা হয়েছে বলে একটা অভিযোগ। তারপরেও সেই দামটা যদি আপনি এনশিওর করতে না পারেন, এবং সেখানে চামড়ার বাজার যেটা রেগুলার, যেখানে চামড়া বেচা কেনা হয়, সেটি হঠাৎ কি কারণে সেখানে কার ইন্টারেস্ট সেখানে সার্ভ করা হয়, আমার মনে হয় বিষয়গুলো একটু গভীরভাবে খতিয়ে দেখা দরকার। যারা কর্তৃপক্ষ আছেন প্রত্যেকেরই কিন্তু একটা আশা, একটা কোরবানির পশু কোরবানিকে কেন্দ্র করে করোনার কার্যক্রম, করোনার শিথিল করেছেন, করোনার বিধিনিষেধ। নিশ্চয়ই এটা একটা পারপাস আছে, মানুষের ইকোনমিক একটা বলবো যে অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটির মধ্যে মানুষকে তো অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। যারা পশু কোরবানি করছেন তাদের চামড়ার একটা নির্দিষ্ট রয়েছে, এবং এটার একটা চেইন একটা এফেক্ট রয়েছে। আজকে যদি কম দামে চামড়া কেনা বেচা হয়, তাদের প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত, এবং এটা কিভাবে আমাদের অর্থনীতিতে লাভ মানে বয়ে আনবে এবং সামগ্রিকভাবে মানুষ কিভাবে রক্ষা পাবে, আমি কিন্তু বুঝতে পারছি। জি, ফরিদা ইয়াসমিন, আপনার কাছে আসি। এই চামড়ার দামটা যদি মানে যারা ব্যবসা করেন তারা যাতে পান, এই কারণে কিন্তু এবার অনেক দিন পরে চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। তারপরেও কিন্তু যে অবস্থা সেই আগের অবস্থায়, দাম পাচ্ছে না ব্যবসায়ীরা। দেখেন, এই চামড়ার দাম কিন্তু সরকার নির্ধারণ করে দেয়, নির্ধারণ করে যেটা দেয় তার পরেও মানে এর চেয়েও কম দামে বিক্রি হয়। যে আবার এটাও অভিযোগ আছে যে নির্ধারণ করে দেওয়া হচ্ছে এটাও খুব কম, তারপরে দেখা গেল যখন বিক্রি করতেছে তার চেয়ে কম পাচ্ছে। তো এখানে আড়তদারদের একটি সিন্ডিকেট কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করছে এখানে চামড়া ব্যবসায়ীর ক্ষেত্রে।
আপনার এই যারা ট্যানারি মালিকরা কিন্তু ঈদের আগে সরকারের কাছ থেকে একটা লোন নেয়, যেটা ওই চামড়া ব্যবসার জন্য, এবং সেই লোনটা তারা কিন্তু এই খাতে ব্যয় না করে তারা অন্যান্য ব্যবসা খাতে ব্যয় করে, এরকম একটা কথা শোনা যায়। আরেকটা কথা হলো যে এই চামড়াজাত পণ্য এবং চামড়াজাত পণ্য কিন্তু আমাদের রপ্তানি শিল্পের একটা দ্বিতীয় বৃহত্তম একটা মানে জায়গা করে আছে। তৈরি পোশাকের পরে আমরা চামড়া খাতে যে রপ্তানিটা আমরা করছি, এর মূল ইয়েটা হলো কাঁচামাল। হ্যাঁ, কাঁচামাল যেটা সেটা হলো কাঁচা চামড়া। এটা কারা বিক্রি করে? যারা ওই জেলা পর্যায়ে তারা কিন্তু সংগ্রহ করে এনে আবার ইয়েতে শহরে নিয়ে আসে। ফরিয়া ব্যবসায়ীরাই বেশি এখানে আসলে ব্যবসাটা করে। পাড়া মহল্লায় হঠাৎ করে এই কোরবানির ঈদ উপলক্ষে কিছু ফরিয়া ব্যবসায়ী তৈরি হয়, তারাই বেশি বিক্রি করে। তারা এটা খুবই কম দামে সেটা তারা কিনে নেয়, এবং এটা এখানেও একটা সিন্ডিকেট কাজ করে কিন্তু। তো এবং আমরা জানি যে আমাদের ধর্মীয় মতে এই চামড়ার যে মূল্যটা, এটা কিন্তু গরিব মানুষরা পায়, যারা এতিম, যারা গরিব, তাদেরকে এটা দিয়ে দেওয়া হয়, যারা যিনি ওই চামড়াটা বিক্রি করেন, সেখানেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে, সেই সঠিক দামটা পাচ্ছে না। আর আমরা জানি যে বাজারের চাহিদা এবং যোগানের একটা যে বিষয় থাকে, এখানে চামড়া ব্যবসার ক্ষেত্রে এটা পুরোপুরি কিন্তু এই বাজার এখানে ব্যর্থ। কারণ এখানে চাহিদা আছে প্রচুর, তারা কিনছে, কিন্তু মানে যোগান আছে কিন্তু মূল্য পাচ্ছে না। এটা তখন করে কি, যেহেতু কাঁচা মাল, তখন তারা কম দামে সেটা ছেড়ে দিতে বাধ্য হয়, খুবই কম মূল্যে। তো এটা একটা ভয়াবহ একটা সিন্ডিকেট। এটা আমরা অনেকদিন ধরে শুনছি যে এই সিন্ডিকেটটা এটাকে নিয়ন্ত্রণ করছে। এটা সরকারের কিছু নির্ধারণ করে দিলে হবে না, তাদের কিন্তু সেটা মনিটরিং হচ্ছে, আসলে সে প্রপার যে মূল্যটা তারা কি পাচ্ছে কিনা, বা সেই দামে বিক্রি হচ্ছে কিনা, বা ক্রয় করা হচ্ছে কিনা, সেটা মনিটরিং করা দরকার। সরকার শুধু ঠিক করে দিলে হবে না। আমি বলবো যে এখানে যেহেতু একটা অর্থনীতির একটা বিশাল বিষয় এখানে জড়িত আছে, রপ্তানি খাতের একটা বিষয় জড়িত আছে, এবং এখানে অনেক নিম্ন মানে যারা ব্যবসায়ী আর কি, তারা এটার সাথে জড়িত। অতএব এটাকে দেখভাল করার জন্য সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে অনেক আগে থেকে, ঠিক এদের আগের দিন এটা ঠিক করে দিল, কিন্তু দেখা গেল ওটা বাস্তবায়ন হলো না, সেরকম না করে এটা তাদেরকে আগে থেকেই একটা নীতিমালা করে এই ব্যবসাটাকে মানে ইয়ে করতে হবে। যে বলা হয় যায় যে যারা শুধু মুনাফা তারাই নিবে, নারী মালিকরা, সেটা যেন না হয়। জি অবশ্যই জহিরুল আলম, আমি যেহেতু নিয়ম নীতির কথা বলেছেন, ফরিদা ইয়াসমিন, নিয়ম নীতি কিন্তু আছে, এবং প্রতি বছর যেহেতু সরকার দাম নির্ধারণ করে দেয়, সেটাও একটা নিয়মের অংশ। তারপরে তো যদি ব্যবসায়ীরা না শোনে, আমি কিনবো না। এর আগের বছর যেটা হয়েছে আপনার মনে আছে হয়তো, রাস্তার মধ্যে ফেলে দিয়েছে ব্যবসায়ীরা চামড়া, অসংখ্য চামড়া এভাবে নষ্ট হয়েছে। এরকম সিন্ডিকেট করলে নিয়ম করে কি লাভ? জি, আমি জহিরুল আলম আপনার কাছ থেকে একটু ছোট করে শুনি। একই যে আমরা তো আমরা নিয়ম করছি, আপনি নিয়ম করা হচ্ছে, কিন্তু নিয়মটা বাস্তবায়ন করা হচ্ছে না। এবং এই সিন্ডিকেটেড যারা মহল আছেন, গোষ্ঠী আছেন, যারা স্বার্থান্বেষী মহল আছেন, এটা কিভাবে ভায়োলেট করছে, এটা কিন্তু পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার। সেখানে আপনার এটা এনফোর্স করা বা ল অ্যাপ্লাই করা, কাউকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার দায়িত্ব তো কর্তৃপক্ষ। একটা দুইটা উদাহরণ যদি ওনারা সৃষ্টি করতেন, দৃষ্টান্ত স্থাপন করতেন, তাহলে না একটা রুল অফ ল যেটা বলে, বা একটা আইনি শাসন যেটা বলে, সেটা এস্টাবলিশ হতো। এই সেক্টর কেন, প্রতিটা সেক্টরে এই ধরনের যে ভায়োলেশন গুলো আছে, সেগুলোর জন্য একটা চরম দৃষ্টান্তমূলক শাস্তি অথবা জবাবদিহিতা যদি এনশিওর করা না যায়, তাহলে আমার তো মনে হয় না যে আলোচনা করে এটা কোনো লাভ হবে। জি, জহিরুল আলম এবং ফরিদা ইয়াসমিন দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।